দেখ শিউলি, আমার মেয়ের ব্যাপারে একদম বেশি কথা বলবে না। তার জন্য ছেলেরা লাইন ধরে বসে আছে। আর তোমার কুলাঙ্গার ছেলের জন্য পৃথিবীর কোনো মেয়ের বাপ তার কপাল পুড়বে কে জানে। তোমার মেয়ে তো দোয়া তুলসী পাতা। এখন কি করব? ঝগড়া তো লেভেল ক্রস করে গিয়েছে। কি করব ভেবে মাথা চুলকাতেই ইশারায় জিসান ভাইয়া বলল, রুহি, তুই কান্না করে দে, নয়তো এদের ঝড়কা রাত গড়িয়ে সকালে চলবে। ভাইয়া তো ঠিকই বলেছে। এটাই হলো তাদের ঝগড়া থামানোর উত্তম ঔষধ। দিলাম আমি কান্না শুরু করে। কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে আসতেই আব্বু আমার পিছু নিল। আরে মা, কাঁদছিস কেন? তোর আম্মুর তার ছিঁড়া, দেখিস না? কথা কথা ঝগড়া বাঁধিয়ে দেয়। হ্যাঁ, আর তুমি তো ঝগড়া করতেই জানো না। একদম ঠিক বলেছিস, আমি ঝগড়া করতেই যাই না। শুরু করলেই তোর কান্নার জন্য থামিয়ে দিতে হয়। থাক মা, কাঁদিস না। আচ্ছা, আর ঝগড়া করবে না। আচ্ছা ঠিক আছে বাবা, যা এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা, আসলে মেয়েরা হয় বাবার পাগল আর ছেলেরা হয় মায়ের। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে জার্নি করে এসে দুর্বল লাগছে ভীষণ। তাই বিছানায় দিলাম গায়ে দিয়ে। আবার নতুন কোনো স্বপ্নে রানা ভাইয়ার দেখা পাবো বলে। ফোনের অ্যালার্মে ঘুম ভেঙে গেল। দেয়াল ঘড়িতে দেখলাম সকাল 4টা বাজে। আজান এখনো হয়নি, তবে কয়েক মিনিটের মধ্যেই হবে। তবে ঘুমটা যে আগেই ভেঙেছে, ভাবলাম এতক্ষণ ঘুমিয়ে পড়ি, কিন্তু তবে তো আর নামাজ পড়ে উঠতে পারবো না। ভাবলাম একটু অনলাইনে যাই, কিন্তু তাও ভাবলাম রওনা ভাইয়া বলেছিল অনলাইনে কম যেতে, তাই ভেবে বিছানা ছেড়ে উঠে চলে গেলাম বেলকনিতে। এই শীতল ভোরটা ভীষণ রকম সুন্দর। ওই সময়টার ওয়েদারটা যে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। হঠাৎই চোখ পড়লো রাওনা ভাইয়ার বেলকনিতে। ঠিক এইখানে আমার সাথে তার ঝগড়া হলেও দেখা হতো। তার চোখে চোখ পড়তো ভেবেই মুচকি হাসলাম। আবার রুমের ভেতরে চলে গেলাম, গিয়ে রাওনা ভাইয়ার সেই দুটো চিঠি, একটা কালকের দেয়া আর একটা আগেরটা। চিঠিগুলো আবারও পড়লাম। এমনি ভালো লাগা আরো বেড়ে গেল। আজান এখনো হয়নি, তাই ভাবলাম তাহাজ্জুদ নামাজটা পড়ি। অজু করে এসে তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাতে চাইলাম রাওনা ভাইয়াকে পার্মানেন্ট ভাবে কাছে পাওয়ার জন্য, সব সমস্যার সমাধান করে দেওয়ার জন্য, আমার জ্ঞান বুদ্ধির জন্য। রাওনা ভাইয়া বলে আমার নাকি কোনো বুদ্ধিই নেই। মহিন চাচু যেন আমাদের বিয়েটা মেনে নেয়। এমন কোনো চমৎকার করে দাও আল্লাহ, যাতে কোনো ঝামেলা ছাড়াই সবার মন জয় করে আমাদের বিয়েটা ঠিকঠাক ভাবে আবার হয়ে যায়। রাওনা ভাইয়ার স্বপ্ন পূরণ করে দিও। রাওনা ভাইয়াকে সবসময় ভালো রেখো আল্লাহ। আর আমার আব্বু আম্মুকেও, আব্বু আম্মুরও খেয়াল রেখো আল্লাহ। শুনেছি তাহাজ্জুদের পর যা চাওয়া হয় তাই নাকি পাওয়া যায়। আগে কখনো এভাবে চাইনি। আজকের দোয়াটা যেন কবুল হয় এইটুকুই চাই। তারপর ফজরের আজান দিতে নামাজ পড়ে নিলাম। কিছুক্ষণ পর সকাল হতেই নিচে নেমে গিয়ে আম্মুকে সকালে নাস্তা বানাতে সাহায্য করলাম। সকাল সকালই আব্বু চলে গেছে, কোথায় নাকি তার জরুরি সভা আছে, অনেক দূর যেতে হবে। আম্মু রাফাকে খাইয়ে দিচ্ছেন আর আজকে স্কুলে যেতে চাচ্ছে না বলে বকছেন। আম্মু, থাক না, বাড়িতে বিয়ে, আজকে ক্লাস মিস করলে কি এমন ক্ষতি হবে? রাফাত ছোট্ট মানুষ। চুপ করতো জিশান, ওকে একদম আশকারা দিস না। ও রুহির থেকেও বেশি ডেঞ্জারাস হয়েছে। এই যে শুরু হয়ে গেল। সবকিছুতে আম্মু আমাকে না টেনে একদমই পারে না। সব জায়গায় তার আমাকে টানতেই হবে, শোনাতেই হবে। বিড়বিড় কেন করতেছিস? হ্যাঁ, ছেলে মেয়ে একটাও ভালো হলো না। জীবনে এই এক আফসোস সারা জীবন থেকে যাবে। আম্মু, একদিন দেখো তোমার এই খারাপ ছেলে মেয়ে নিয়ে তুমি একদিন বলবে এমন সন্তান ঘরে ঘরে হোক। সেদিন আর আসবে না, আসলেও মরার পরে। ধুর, কি যে বলো না তুমি। এরপর জিসান ভাইয়াকে নাস্তা দিলাম। আমিও খেয়ে নিতেই ফোনটা বেজে উঠতেই দেখলাম ছোঁয়া ফোন দিয়েছে। কি রে, আমায় একদম ভুলে গিয়েছিস তাই না? আরে বাবা, ভুলবো কেন? তুই কি ভোলার কোনো জিনিস? হ্যাঁ, আর ঢং করতে হবে না। তা ঢাকা থেকে আসবি কবে? এসেছি কালকে। ও, তো জানালি না যে? এমনি ফোন করা হয়নি, সময় পাইনি তাই। ও, তোকে খুব দেখতে ইচ্ছে করছে রে রুহি। তো আয়। হ্যাঁ যাব, ফারিনাপুর বিয়ের কার্ড পেলাম, ভাবছিলাম একটু যাব, তাই আগে জিজ্ঞেস করে নিলাম তুই আছিস কিনা। আচ্ছা, বাকি কথা সামনাসামনি বলি, আসছি আমি। ওকে আয় বলেই ফোনটা কেটে দিলাম। ছোঁয়া নাকি? হ্যাঁ, তোমার ছোঁয়াকে মনে আছে? ওকে মনে না রাখলে আমি জিনিসকেই ভুলে যাব। কি বললে? কিছু না। হ্যাঁ, মনে আছে তো, ওই যে তোর সাথে আসতো আমাদের বাসায়। হ্যাঁ, চলে এলাম ফারিনাপুদের ফ্ল্যাটে।
এসেই ফারিন আপুর সাথে অনেক অনেক গল্প হলো। বাসায় অনেক গেস্ট অলরেডি চলে এসেছে। মীরা, প্রাপ্তি আপু, ঈশা, মানে ফারিন আপুর মামাতো বোন, আরো অনেক অনেক ছেলেরাও এসেছে। কিছু কিছু চিনি, কিছু কিছু চিনি না। মেহরাব ভাইয়াকে চিনি, উনি হলেন ফারিনাপুর মামাতো ভাই। রাফিদ আমার ক্লাসমেট, সেও ফারিনাপুর মামাতো ভাই। অনেকক্ষণ পর ছোঁয়াও চলে এসেছে, ওকে নিয়ে আমি আলাদা হয়ে গেলাম। এত দিনের সব কথা বলবে জানি আমি। কি রে, তুই ফোন কবে নিলি রে রুহি? রানব ভাইয়া কিনে দিয়েছে। ও মা গো, ট্রু লাভ। ধুর, লজ্জা দিস না তো। কি রে, আজ এত লজ্জা পাচ্ছিস রে? ঘটনা কি রুহি? কিছু না। আচ্ছা, রানা ভাইয়া এত শক্ত মনে কেন বলতো? সে বলবে কবে যে সে তোকে ভালোবাসে? আর বলতে হবে না। মানে বলে দিয়েছে নাকি? ধুর, বাদ দে। বল তুই কবে একটা প্রেম করছিস? কতকাল আর সিঙ্গেল থাকবি রে ছোঁয়া? আমার আর জীবনেও প্রেম হবে না রে, আমি ডিরেক্ট বিয়েই করব। এর মাঝে পেছন থেকে কেউ গান গেয়ে উঠলো। তবু অল্পতেই হারাচ্ছ আমায়, তাকে ছোপ ছোপ ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি। আমি আর ছোঁয়া পেছনে ফিরে দেখলাম জিসান ভাইয়া গানটা গাইলো। হঠাৎ যেখানে সেখানে গান গাইছো কেন ভাইয়া? এমনি মন চাইলো। তোর সাথে মেয়েটা কেড়ে রুহি। মানে সকালেই তো বললে তুমি ছোঁয়াকে চেনো, এখন আবার বলছো ও কে? ও, তাহলে ছোঁয়া খেয়াল নেই? তো ভুলে ভুলে যখন গিয়েছেন, ছোপ ছোপ গানটা গাইলেন, কাকে নিয়ে যেছেন ভাইয়া? ভাইয়া? তাহলে কি? কিছু না, আমি আসি। দিল তো অপমান করে। ও মা, আপনি তো দেখছি আপনার বোনের মতো বিড়বিড় করে কথা বলেন জিসান ভাই। বোনের ভাই বোনের মতো করবে নাকি তোর মতো করবে? হ্যাঁ সেই তো, তোরা ঝগড়া কর, আমি আসি। বলে জিসান ভাই চলে গেল। অনেক গল্প হলো ছোঁয়ার সাথে, এবার গেলাম ওকে বিদায় দিয়ে আসতে। তখনই জিসান ভাইয়া কোথা থেকে এসে যেন বলল, ছোঁয়া, তোকে বড়মা ডাকছে, এক্ষুনি যেতে বলেছে। এখুনি? হ্যাঁ এক্ষুনি, দ্রুত যা। ছোঁয়াকে আমি এগিয়ে দিচ্ছি। বলতে আমি চলে গেলাম। আমাকে এগিয়ে দিতে হবে না, আমি যেতে পারবো জিসান ভাই। এই, আমি কি তোমার মায়ের পেটের ভাই? বাপদাদার সম্পত্তির ভাগ দিবে আমায়? এ বাবা, রেগে গেলেন কেন? তো কি বলবো? জিসান বলবে, শুধু জিসান। কি বলেন ভাইয়া, আপনি আমার কত সিনিয়র। আবার ভাইয়া? সরি, কিন্তু আমি জিসান টিসান বলতে পারবো না। কেন পারবে না? না না, এটা বেয়াদবি। আমি পারমিশন দিলে কেমনে সেটা বিয়াদবি হবে? আমি কিচ্ছুই বলতে পারবো না। এটা কি হয়? তাহলে শুধু আপনি বলবো, এবার ঠিক আছে? চলবে। হাঁটতে হাঁটতে জিসান ভাইয়া বলল, আচ্ছা ছোঁয়া, আমি দেখতে কেমন? অনেক সুন্দর, হ্যান্ডসাম। কি বললে? কই কিছু না। আমি সত্যি অনেক সুন্দর। কই না তো, আপনি কোন দিক থেকে সুন্দর? তুমি তো বললে। কখন বলেছি? একটু আগেই তো বললে। ও, অন্য কারো কথা বলেছিলাম হয়তো। মেয়েদেরই একই সমস্যা, তার জীবনেও সোজা কথা বলতে পারে না, সব সময় বিপরীত কথা বলে। আপনি সেই বিপরীত ভাষা বোঝেন তো জিসান ভাই? সরি জিসান। তুমি আমাকে জিসান বললে? না মানে রাস্তায় অটো দাঁড়িয়ে আছে, চলে গেলে আর পাবো না, আমি গেলাম। বলেই ছোঁয়া দিল এক ভোঁদর। আরে ছোঁয়া শোনো, সাবধানে যাও, দৌড়েও না, পড়ে যাবে কিন্তু। বলেই তাকিয়ে মুচকি হেসে দিল জিসান ভাইয়া। বাসায় সবাই আছে, কত কত আনন্দ, কত কত লোকজন, কিন্তু এর মাঝে একটাও আমার রওনক ভাইয়া নয়। কোনো আনন্দই আমায় তেমন ভাবে ছুতে পারছে না। মোটা খালি রওনক ভাই করে আমার। কি মানুষ সে বাবা, একটা ফোনও করে না। বোন হিসেবেও তো খোঁজ না নিল, বউ হিসেবে তো একটা খোঁজ নিতে পারে, তাও নেয় না। সেও তো আমার জামাই, তবে আমিও তার একটু খোঁজ নিতে পারি, নিলে তাতে কিসের দোষ? কোনো কিছু না ভেবে ছাদে পায়চারি করছি আর রওনক ভাইয়াকে বারবার কল দিচ্ছি, কিন্তু বেটা একটা কলও তুলছে না। বজ্জাত টাইগারটা আমায় এত অ্যাভয়েড কেন করে? মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ ফোনটা বেজে উঠতে দেখলাম বজ্জাত রওনক ফোন দিয়েছে। আমি আর দেরি না করে সাথে সাথে তুলে নিলাম, সাথে সাথেই খেলাম এক ধমক। কি হয়েছে রে, এত ফোন কেন দিচ্ছিস? আপনি দিবেন না বলে কি আমিও দিব না?
আমি কি তোর মতো খাই আর ঘুমোই যে সারাদিন ফোন নিয়ে বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, সরি, তাহলে রাখছি। এই শোন, হুম। কিছু বলবি? না, কিছু না। মেজাজ খারাপ করিস না, তাড়াতাড়ি বল। বলছিলাম আপনি কবে আসবেন? আসবো না? কেন? এটাই ছিল তোর প্রশ্ন? না মানে বলছিলাম তাড়াতাড়ি আসেন না ভাই, সবাই চলে এসেছে তো। সবার সাথে আমার তুলনা করার মতো ভুল আর যেন দ্বিতীয়বার না হয়। বলেই দিল ফোনটা কেটে। ধুর, সবসময় খালি রাগ দেখায় লোকটা, কেন বোঝে না আমার চোখ যে তাকেই খোঁজে অলওয়েজ। অনেকগুলো দিন কেটে গেছে। আজকে রাতে ফারিনাপুর গায়ে হলুদ। এমন কোনো আত্মীয় স্বজন নেই যে এখনো আসা বাকি আছে, শুধু রাওনাব ভাইয়া বাদে। এই কয়টা দিনে না রাওনাব ভাইয়া কখনো মেসেজ দিয়েছে আর না কখনো কল। এত এত আনন্দের মাঝে আমার মনটা কালো। সবাই আমায় নাচার জন্য ডাকছে, কিন্তু আমি নাচছি না, কারণ আমার মনটা অনেক বেশিই খারাপ। যা হাসি দিয়ে বারবার ঢেকে যাচ্ছি আমি। ফারিনাপু ডেকেছিল, তাই তার রুমের জন্য পা বাড়ালাম আমি। পেছন থেকে আমার নাম ধরে ডাকলো কেউ, তাই ঘুরে দাঁড়িয়ে দেখলাম মেহরাব ভাইয়া। জি বলুন ভাইয়া। কোথায় যাচ্ছ? তোমাকে তো দেখাই যায় না। একটু ফারিনাপুর রুমে যাচ্ছি। হো আচ্ছা, যাও। বলতেই আমি পা বাড়ালাম। ওই রোহিত, শোন, জি ভাইয়া। আজকে রাতে শাড়ি পরবি তো? কার জন্য পড়বো? আমি যার অপেক্ষার প্রহর গুনছি সে তো এখনো আসেনি। আসবে কিনা তাও জানি না। কি, পরবে না? জানি না। এটা কেমন কথা? অবশ্যই পরবে, সবাই পরবে, তুমি কেন পরবে না? পড়লে তো দেখবেনি। এখন আমি আসি। আচ্ছা, একটা কথা বলি, জি বলুন। তুমি অনেক সুন্দর। আমি মুচকি হেসে চলে এলাম। এসে ফারিনাপুর রুমে বসলাম। আমায় দেখে ফারিনাপু বলল, কি রে রুহি, আমার কাছে একবারও আসিস না, যতবার এসেছিস ডেকে এনেছি। এমনি। কালকের পর তো চলেই যাব, এখনই দূরে দূরে থাকতে শুরু করেছিস? তেমন কিছু না আপু, তোমার অনেক বান্ধবীরা আছে, তাদেরকে সময় দাও, তাই আর বিরক্ত করি না। আমার কাছে আমার রুহির চেয়ে বেশি আর কে? তুই থাকবি, পরে সবাই থাকবে। আচ্ছা। শোন, আজকে পার্লার থেকে আমাকে সাজাতে লোক আসবে, সাথে বলেছি তোকেও সাজাবে। তুই আমার প্রাণের বোন, তাই তোকে ছাড়া আমি সাজবো না। বিয়েটা তোমার, আমার না। তুমিই সাজো, নিয়াম ভাইয়াকে হার্ট অ্যাটাক করাও। আমার তো আর হার্ট অ্যাটাক করার মানুষই নেই। হ্যাঁ হ্যাঁ, নেই না, কত আছে আমি জানি। ঘোড়ার ডিম জানো। শোনো, আমি শাড়িটারি পরবো না, আমায় জোর করবেন, আমি এই ড্রেসেই কমফর্ট ফিল করি। এটা কোনো কথা? তুই পরবি না মানে? তোর জন্য আমি স্পেশাল শাড়ি কিনিয়েছি নিয়ামকে দিয়ে, সাথে রাউনাপকে বলেছি হলুদ গোলাপ নিয়ে আসতে, শুধুমাত্র তোর জন্য। আর তুই এটা কি বলছিস? হ্যাঁ ঠিকই বলেছি। রাওনাফ কি আর আসবে? তাকে বলে কি লাভ? অবশ্যই আসবে, ওর একমাত্র বোন আমি। আমার বিয়েতেও থাকবে না সে কেমন করে হয়? কখন আসবে? রাউনাফের আজকে এক্সাম আছে, তারপর সন্ধ্যার দিকে আসবে, এসে মেহেদি অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে। ও আচ্ছা। রাওনাফ ভাইয়া যদি হলুদ গোলাপ নিয়ে আসে তবে পরবো। আচ্ছা, মনে থাকে যেন। জি থাকবে। রাওনাফ ভাইয়া আসবে শুনে মনটা অমনি খুশি হয়ে গেল। আমি শাড়ি পরবো, রাওনাফ ভাইয়ার জন্য পরবো। সে আসবে, আমি তাকে দেখবো। শাড়ি পরলে আমার কেমন লাগবে? পার্লারে সাজবো? না, রাওনাফ ভাইয়া সিম্পল সাজ পছন্দ করেন। মনে মনেই ভাবলাম কথাগুলো। সন্ধ্যা হয়ে গেল, শুরু হলো মাত্র। চারিদিকে গান বাজছে। ফাইনাপুকে পার্লার থেকে সাজিয়েছে মাত্রই, কিন্তু আমি এখনো সাদা সিধেই বসে আছি, কারণ রাওনাফ ভাইয়া এখনো পৌঁছাতে পারেনি বাসায়। বাট একটা হলুদ ড্রেস পরেছি, চুলগুলো ছেড়ে দিয়েছি। ফাইনাপু বলেছে রাওনাফ আসার পর যেন এই ড্রেসটা চেঞ্জ করে শাড়ি পরে নিই। রাওনাফ ভাইয়া আসছে না বলে কোনো কিছু না ভেবে দিলাম তাকে ফোনটার সাথে সাথে রিসিভ করলো। আমি সালাম দিলাম আর ভাইয়া উত্তর দিল। কতক্ষণ লাগবে আসতে আপনার রাওনাফ ভাইয়া? কেন, আমায় দিয়ে তোর লাভ কি? বলুন না। আসতেও পারি, নাও আসতে পারি। তোর কোনো মাথা ব্যথা আছে? আসবেন না মানে? আপনি কি বলছেন এটা রাওনাফ ভাইয়া? তোর ফাউল পেঁচাল বন্ধ হলে ফোনটা কাটি। কিছুক্ষণ চুপ করে রইলাম। ওই পাশ থেকেও কোনো শব্দ আসলো না, তাই ফোনের দিকে তাকিয়ে দেখলাম ফোনটা কেটে দিয়েছে কিনা। মনটা আমার ভীষণভাবে আঘাত পেল। হঠাৎ এমন মনে হচ্ছে যেন পৃথিবীতে সব থেকে বেশি পোড়া কপাল আমার। এমন কেন হলো? পৃথিবীর কোনো উৎসবে প্রিয় মানুষকে ছাড়া উপভোগ করা সম্ভব নয়। মিনারের গানে আছে না, তোকে ছাড়া হয় না তো কোনো উৎসব,
তুই তো আমার সব। হঠাৎই চোখের জল লুকাতে আমি নিজেদের ফ্ল্যাটে যাওয়ার জন্য পা বাড়াতেই আবারও মেহরাব ভাইয়া ধরে ফেললো। তাকে অনেক জরুরি কাজ আছে বলে চলে এসেছি আমি। বাইরে এসে চোখের পানি মুছতে মুছতে গেটের সামনে যেতেই গাড়ির আলো এসে চোখে পড়তেই আমি একদম কিছুই দেখতে পেলাম না। হঠাৎই মাথাটা ঘুরে উঠতেই গাড়ি লুকিং গ্লাসের সাথে হালকা ধাক্কা খেলেও মাথা ঘোরানোর কারণে নিচে পড়ে গেলাম। পায়ে সামান্য ব্যথাও পেয়েছি। পিচ ঢালাইয়ের রাস্তা অনেকখানি কেটে গেছে। আমি আহ করে চিৎকার করে উঠলাম। কিছুটা রক্তও বেরোচ্ছে। রেগে বলে উঠলাম, এই কোন অন্ধ গাড়ি চালাস রে? চোখ বলতে যে দুটো জিনিস আছে, সেটা কি বউয়ের কোলে রেখে এসেছিস? গাড়ির আলো এসে চোখে পড়ায় গাড়িটার দেখতে পেলাম না কার। সাথে সাথে গাড়ি থেকে হলুদ আকাশি রঙের শার্ট পরা আর আকাশি রঙের প্যান্ট, ভীষণ লম্বা লোকটা। লাইটের কারণে চেহারাটাও দেখা স্পষ্ট হচ্ছে না। লোকটা গাড়ি থেকে বেরিয়ে আমার সামনে আসতেই দেখলাম রাওনা ভাইয়ার অস্থির চেহারাটা। মরি মরি খুদের হাড়ি ছাড়ি না ক্রাশ আমি আবারও খেলাম। রাওনা ভাইয়া আমার দিকে ঝুঁকে বসেই বলল, ভালোভাবে রাস্তা দেখে পার হলে কি তোর বড় কোনো সমস্যা হয়ে যায়? আমার কি দোষ? আপনার ড্রাইভারই তো লাইট জ্বালিয়ে রেখেছে, তাই তো আমি দেখতে পাইনি। সব দোষ অন্যের থাকে। তুই তো ধোয়া তুলসী পাতা, দেখি কোথায় লেগেছে। ভাই আমার পা বের করে দেখলেন রক্ত পড়ছে। পায়ে হাত দিতেই আমি ব্যথা পেয়ে কুকড়ে উঠলাম। আজকেও একটা অঘটন না ঘটালে কি তোর হতো না? আপনারই তো দোষ। আপনি যদি বলতেন আপনি আসছেন, তবে কি আর আমি রাগ করে চলে যেতাম? রানা ভাইয়া আমায় দাঁড় করালেন, কিন্তু আমি ব্যথায় নাক চোখ ঘুচিয়ে রেখেছি। অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ড্রাইভারের উদ্দেশ্যে বললেন, গাড়িটা পার্কিং করে আমার সব জিনিসপত্র আমার রুমে দিয়ে আসবে। তারপর ড্রাইভার চলে যেতেই ভাইয়া আমায় হঠাৎই কিছু না বলে কোলে তুলে নিল। এ কি ভাইয়া, আপনি আমায় কোলে নিলেন কেন? ছাড়ুন বলছি, কেউ দেখলে কি বলবে? তাহলে কি গড়িয়ে গড়িয়ে যাবি? সেটা তো, কিন্তু লোকে কি বলবে? লোকের কথা আমি কখনো ভাবি না। বলেই হাঁটা শুরু করলো আর বলল, যে যাই বলুক কোনো উত্তর যেন না দিই, সব প্রশ্নের উত্তর সে দিবে। আর চুপ থাকতে আমায় কোলে নিয়ে বাসায় ঢুকলো। কি যে লজ্জা করছে আমার, কি আর বলবো। এতগুলো মানুষের সামনে রাওনা ভাই আমায় কোলে নিয়ে হেঁটে চলেছেন। সবার দৃষ্টি আমাদের দিকেই। মহিন চাচু, আপু, জিসান ভাইয়া, ফাইন আপু উঠে এসে নানা রকম প্রশ্ন করতে লাগলো। রানা ভাইয়া সবাইকে একটাই উত্তর দিল, পড়ে গিয়ে কোমরে ভীষণ ব্যথা পেয়েছে, তাই আমি দেখছি কি হয়েছে। তোমরা ব্যস্ত হইও না। আমি তো কোমরে ব্যথা পাইনি ভাইয়া, আমি তো পায়ে ব্যথা পেয়েছি। আমি তোকে চুপ থাকতে বলেছি। আচ্ছা, সিঁড়িতে উঠতে নিলেন, কিন্তু আপনজনরা কি আর, মানে সবাই পেছনে পেছনে আসলো। রানা ভাইয়া আমায় নিয়ে গেস্ট রুমে শুয়ে দিলেন। তারপর সবাইকে বললেন, তোমরা নিজেদের কাজে যাও, আমি ওকে দেখছি। কি করলি তুই রুহি বলতো? আজকেও তোর আছাড় খেতে হলো? সরি আপু, আমি আসলে বুঝতে পারিনি, হঠাৎই পড়ে গেলাম। আম্মু তো আছেন পুরাই রাগের উপরে, একের পর এক বলে বলে বকাঝকা করছেন। আব্বু কত কিছু প্রশ্ন করে রাওনা ভাইয়াকে দেখতে বলে। বড় মা, মহিন চাচু সবাই চলে গেল। শুধু জিসান ভাইয়া আর আমি, রাওনা ভাইয়া আছি রুমে। কিরে রুহি, একটু আগেই তো ভালো ছিলি। সব দোষ রাওনা ভাইয়ার। কিরে রাউনাফ, কি করেছিস রে শালা? আমি আবার কি করলাম? ও সব কিছুতে অন্যের দোষ দিয়ে বেড়ায়। আপনি যদি বলতেন যে আপনি আসবেন, তাহলে কি আমি বাসায় যেতাম? ওরে মা, রুহি তুই তো রাউনাফকে ছাড়া আমাদেরকেও ছাই দেখতে পাস। তোর বোনের ফালতু কথায় তুই একমাত্র মজা পাস জিসান। আর তুই তো মজা নিস শালা, নইলে কি সামান্য পা ছুলে এতে কোলে করে নিয়ে চলে আসলি? আমি বুঝি না। জিসান, আমি কিন্তু হ্যাঁ, তুই এখন আমার বোনের সাথে প্রেম করবি। কর কর, আমি গেলাম। দাঁড়া শালা। ভেঙচি কেটে বললাম আমি। বলতেই জিসান ভাইয়া দৌড়, আর আমি তাদের কাণ্ড দেখে হাসছি। হাসছিস কেন? ও কি বলেছে তুই কি শুনেছিস? না, আপনারা কি আমায় শুনিয়ে বলেন যে শুনবো? হয়েছে, এবার দেখি পাটা এদিকে আন। আপনি আমায় একদম ছোবেন না, আপনি মিথ্যে বলেছেন আমায়। তাই ছোবো না? বলেই আমার মুখের কাছে এসে বললেন, তা কোথায় কোথায় ছোবো না আমি কন্যা? মানে আপনি আমার কাছে কেন এসেছেন? জানতে। কি জানতে? কতটা পড়েছে আমায় দেখার তৃষ্ণায় তোর বুক? একটুও না। সত্যি? হ্যাঁ সত্যি। হেসে রাওনা ভাই আমার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালেই আমি যেন ইলেকট্রিক শক পেলাম। আমার সারা শরীর স্তব্ধ হয়ে গেছে, ভাষা নেই মুখে। রাওনা ভাইয়া ফার্স্ট এড বক্স এনে আমার পায়ে মলম লাগিয়ে দিচ্ছেন।
লাগানো হয়ে গেলে বলল, ওই ওঠ, উঠবো মানে? নয়তো কি শুয়ে থাকবি? আমি না অসুস্থ। তুই অসুস্থ? তুই আমার ছোঁয়ায় মজা নিচ্ছিস অসুস্থের নাম করে। একটুখানি ছিলে গেছে তাতে কি হয়েছে আমি বুঝি না। ছিজি ভাইয়া কি বলছে, একদমই না। 10 মিনিটের মধ্যে আমার রুমে আসবি, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। বলেই চলে গেল। আসলেই তো আমার কিছুই হয়নি। উঠে দাঁড়িয়ে লাফালাফি শুরু করে দিয়েছি। যদিও আমার কিছু হয়নি, তো রাওনা ভাই আমায় কোলে করে আনলো কেন? তুমিও বুঝি আমায় ছোঁয়ার জন্যই কোলে নিলে? তোমার ছোঁয়া পেতে এমন আঘাত আমি 1000 বার পেতে রাজি আছি, রাউন অফ টাইগার। চলে গেলাম রাওনা ভাইয়ার রুমে। দেখলাম সে শাওয়ার নিচ্ছে। অনেকক্ষণ পর বেরিয়ে আসতে আসতে আমি তার বেডেই শুয়ে তাকে নিয়ে ভাবতে ভাবতে চোখ বুঝতেই এক ফোঁটা পানি এসে চোখে পড়তেই লাফিয়ে উঠলাম। ও মা, রাওনা ভাইয়ার চুল বেয়ে পানি পড়ছিল। সেন্ডু গেঞ্জি পরেছেন আর কালো প্যান্ট। যেখানে সেখানে ঘুমোতে শুধুমাত্র তোর দ্বারাই পসিবল। কি করবো, আপনি তো বেরই হচ্ছিলেন না। তাই বলে ঘুমিয়ে পড়বি? হাতে মেহেদি দিসনি কেন? আপনি আমায় মেহেদি পরিয়ে দিবেন রাওনা ভাইয়া? আমি এসব মেরি কাজ পারি না। আপনি তো কিছুই পারেন না, গান পারেন না, মেহেদি পরাতে পারেন না, শাড়ি পরাতে পারেন? না, তাও পারি না। তাহলে পারেনটা কি? আমার কপাল। তোকে পিটিয়ে সোজা করতে পারি। সে তো আপনার জন্মগত অভিজ্ঞতা। তারপর রওনক ভাইয়া একটা কাগজের ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে বলল, নে, তোর জন্য ফারিন আপু এসব আনতে বলেছিল, গিয়ে রেডি হয়ে পড়। আর সাদা কাগজের শপিংটা ফারিন আপুর। ওইখানে লাল গোলাপের গহনা আছে, ওইগুলো আবার তুই নিস না। বিয়ে কিন্তু তোর না, সুতরাং বউ সাজার একদমই চেষ্টা করিস না। আমি তার কথার আগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে এলাম। ফাইনাপুর ব্যাগটা তাকে দিয়ে আমি আমারটা নিয়ে রুমে গেলাম। ব্যাগটা খুলেই আমার মনটা খুশিতে নেচে উঠল। এত খুশি যেন আমার আর সইছেই না। আমার যেসব ফুল থেকে বেলি ফুল বেশি পছন্দ সেটা সে এত ভালো করে কি করে মনে রাখে। সবগুলো বেলি ফুলের গহনা, সাথে একটা দুটো করে হলুদ গোলাপ দেওয়া আছে। গাজরা, গলাটা, হাতের ব্যাজ, কানের জন্য 2টা হলুদ গোলাপ। বেলি ফুলের ঘ্রাণ আমার মাতাল করে দিচ্ছে। এতটাই ভালোবাসি আমি রাওনা ভাইয়াকে যতটা আমি বেলি ফুলটাকে পছন্দ করি। আই লাভ ইউ রাওনা ভাই, আই লাভ ইউ সো মাচ। আই উইল রিমেম্বার ইউ ফর এভার। লাভ ইউ রাওনা ভাইয়া। মাই লাভ জাস্ট ফর ইউ রাওনা ভাইয়া। তোমার বেলি ফুল পছন্দ আর আমার তোমাকে পছন্দ ফরিংকন্যা। অনেক অনেক ভালোবাসি তোমায়। আই লাভ ইউ রুহি, আই লাভ ইউ সো মাচ মাই প্রিন্সেস। তোমার জন্য আমি সব করতে পারি। আমার মেঘ কন্যা সাজবে সবার থেকে আলাদা। তুই ছাড়া এক মুহূর্ত আমি নিঃশ্বাস নিতে চাই না ফরিং পাখি। তুই তো আমার সব। শাড়িটা পরে হালকা কাজল, হালকা লিপস্টিক, কপালে ছোট্ট একটা কালো টিপ। কাজলের রেখাটা একটু বড় করে টেনেছি, ফুলের গাজরা খোপায় বেঁধে। গহনাগুলো পরে নিয়ে আয়নার সামনে দেখলাম রাওনা ভাইয়া বলে আমায় সিম্পল সাজে খুব বেশি ভালো লাগে। সত্যি তো অতটাও খারাপ না। এরপর ফাইনাপু বারবার ফোন দিয়ে যাচ্ছে, তাই ফোন তুললাম। কই তুই? রাওনা বলল অনেক আগেই নাকি রেডি হতে গিয়েছিস, এখনো আসতে পারলি না? সরি আপু, আমার রেডি হওয়া কমপ্লিট। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়, তোর জন্য সবাই অপেক্ষা করছে। বলেই ফোনটা রেখে দিলাম। শাড়ির সামনে গেলাম নিচে। আমার দিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে। তাকিয়ে দেখলাম এখানে রাওনা ভাইয়া নেই। মেহেরাব ভাই এমন ভাবে তাকিয়ে আছেন দেখেই বোঝা যায় এটা কুদৃষ্টি। শালা পরের বউয়ের দিকে এত দেখার কি আছে? হ্যাঁ, নিজে বিয়ে করে তারে দেখ। শাড়ির আঁচল সিঁড়িতে গড়াগড়ি খেতে আমি নিচের দিকে তাকিয়ে উঠাতে নিলেই পা পিছলে নিচের এক সিঁড়ি থেকে সরে আরেক সিঁড়িতে আসতে কোনো এক শক্ত দেহ আমায় পড়ে যেতে থেকে আটকালেন। এটাকে দেয়ালও বলা যায়। তাকিয়ে দেখলাম সে হলো রাউন অফ টাইগার। এ বাবা, একটু আগে তাকে কোথাও দেখলাম না, এখন কই থেকে চলে এসলো আমায় বাঁচাতে? আমার দিকে তাকাতেই দাঁতে দাঁত চেপে বলল, তোর কি আক্কেল জ্ঞান জীবনে হবে না? আজকে কোমর ভাঙার নাটক করতে গিয়ে এখন সত্যি সত্যি ভেঙে ফেলার শখ জেগেছে নাকি? বিষয়টা খারাপ হবে না। আমার ডক্টর তো আছেই, সে ঠিক আমার যত্ন নিয়ে সুস্থ করে দেবে। ভাইয়ার সাথে সাথে আমার তার থেকে সরিয়ে দিয়ে বলল, খুব পাগনা পাগনা কথা এই বয়সে। কোথা থেকে যে তোর আসে কে জানে। আচ্ছা রাওনা ভাইয়া, আমার কেমন লাগছে? রাওনা ভাইয়া কিছু বলতে যাবে তার আগে চলে এলো মীরা, ফাইনাপু টেনে নিয়ে গেল আমার স্টেজে তাদের পাশে বসানোর জন্য। আমি যার জন্য সাজলাম এখনো তার থেকে শুনলামই না কেমন লাগছে। তার আগেই নিয়ে এলো কোথা থেকে যেন জিসান ভাইয়া এসে বলল, ওই রোহি, শো আসবে কখন রে? ওহো,
বললো এক্ষুনি আসছে, চলে আসবে, রাস্তায় গিয়ে দেখো আসছে মনে হয়, আচ্ছা। বলেই চলে গেল। হঠাৎ এই জিসান ভাই আবার ছোঁয়ার এত খোঁজ খবর নিচ্ছে কেন কে জানে। ধুর, আমি বাঁচি না আমার জ্বালা, এসব দেখার সময় নেই, পরে দেখা যাবে। এই নিন ভাড়াটা। ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি ছোঁয়া, না না জিসান ভাইয়া, লাগবে না। তুমি সরো। বলেই জিসান ভাড়াটা দিয়ে দিল। চল ছোঁয়া। আপনি কি এখানে আমার জন্য ওয়েট করছিলেন জিসান ভাই? কথাটা অতটাও ভুল নয়। মানে বুঝলাম না। বুঝতে হবে না, একটা কথা বলি ছোঁয়া, জি ভাইয়া বলেন। তোমাকে খুব সুন্দর লাগছে শাড়িতে। আপনাকেও ব্লু পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি। হ্যাঁ। তাহলে কি অন্য কিছু ভাবি? কি? বউ? জি জি ভাইয়া, কি বলছেন? না মানে আমি বলতে চাইছি তোমায় বউ বউ লাগছে। ও। রৌনক ঠিকই বলে, এসব পিচ্ছি পোলাপান প্রেম ভালোবাসে কিছুই বোঝে না, এদেরকে বিয়ে করলেও লস, প্রেম করলেও লস। কিছু বললেন জিসান? না কিছু না, চলো ভিতরে যাওয়া যাক। হ্যাঁ চলেন। মেহেন্দি অনুষ্ঠান শেষ। ফারিন আপু তার হাতে নিয়াম লিখেছে, খুব সুন্দর মানিয়েছে। তাই দেখে আমিও ভাবছি, ইস, যদি আমিও রাওনা ভাইয়ার নামটা লিখতে পারতাম। কিন্তু সবাই সন্দেহ করবে, তাই বলে মনকে সান্ত্বনা দিলাম। তবুও আমি আর লিখেছি শুধু। বললেই হলো আমার জামাইয়ের নামের অক্ষর আমি লিখবো, কি কি বলবে? কেউ ধরতেও পারবে না যে এটা রাওনা ভাইয়ার নামের অক্ষর, কারণ আমার নামও তো রুহি। এটাও আর দিয়ে। এবার এলো সবার নাচানাচির পালা। অনেকেই নাচে, মেহরা ভাইয়া, মীরা, আরো ফাইনাপুর বান্ধবীরা। কথায় বলে না, এমনি নাচনি বুড়ি, আরো পেলে ঢোলের বাড়ি। আমার অবস্থাও হলো সেই। সামনাসামনি না না লাফালেও মনের ভেতরে আমি গাড়ির তালে নেচে চলেছি। এর মাঝে মীরা এসে বলল, এই রুহি আয়, তুইও নাচবি। আমি তো খুশিতে আটখান। এটাই তো চাইছিলাম, আমাকে কেউ ডেকে জোর করে নিয়ে যাক। একটু ঢং করার জন্য বললাম, না থাক, তোমরাই নাচো। আরে সে কেমন করে হয়, আমার বোনের বিয়ে আর তুমি নাচবে না? এসো। বলেই টান দিয়ে সামনে নিয়ে গেল। আমি যেই নাচতে যাব অমনি কোথা থেকে যেন রান অফ টাইগার এসে হাজির। এই রুহি, তুই যা রুমে গিয়ে রেস্ট নে। কেন, আমার কি হয়েছে? রুহিকে রুমে কেন যেতে বলছেন রাউরম ভাইয়া? ও একটু নাচুক না, ফারিন আপুর বিয়ে বলে কথা, আজকে অন্তত ওকে ছেড়ে দিন। না না মীরা, তোমরাই নাচো, তোমাদের নাচ খুব সুন্দর হয়। ও আসলে কোমরে ব্যথা পেয়েছে আজকে, ওর কোমরে ভীষণ ব্যথা, বুঝলে? এখন নাচলে আরো বড় সমস্যা হয়ে যাবে, পরে আবার আমার ঝামেলা, ওকে নিয়ে হসপিটাল দৌড়াতে হবে। এত ব্যস্ততার মাঝে আমি এসব চাই না। কিন্তু রাউনব ভাইয়া। আর একটা সত্যি কথা জানো, রুহি একদমই নাচতে পারে না, খালি লাফায়, খুব বিচ্ছিরি ভাবে নাচে। তোমাদের সাথে নাচে মানাবে না, ওকে বরং ছেড়ে দাও। রানা ভাইয়া, আমি কিছু বলার আগে রানা ভাইয়া বলে উঠল, হ্যাঁ, তুই এটাই চাইছিলি যে কেউ এসে তোর কোমর ব্যথার কথা বলে দিক, আমি বলে দিয়েছি। ভাইয়া আমি কিন্তু এখন। তুই এখন রুমে গিয়ে বিশ্রাম নিতে চাস? আচ্ছা যা, সমস্যা নেই, ওকে আর ডেকো না মীরা, ঠিক আছে? ওর রেস্টের প্রয়োজন। রানা ভাইয়ার কাণ্ড দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি রাগে কটমট করতে করতে উপরে উঠে রুমের দরজা আটকাতে নিলেই রানা ভাইয়া এক হাতে তা ফিরিয়ে রেখেছেন। উফ, ছাড়ুন, এত শক্তি কেন আপনার গায়ে? দেখি আমার সাথে পেরে উঠতে পারিস কিনা। অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে বিছানায় বসে পড়লাম, আর বিছানা খিচে ধরে রাগ কন্ট্রোলের চেষ্টা করছি। রানা ভাইয়া রুমে ঢুকেই দরজাটা নক করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাণ্ড দেখছে আর কপাল কুঁচকে তাকিয়ে। অনেকক্ষণ পর সে বলল, আর কতক্ষণ বিছানার এমন আত্মরসা বের করবি? এটার তো আর তোর মতো ডাক্তার নেই যে আবার আত্মরসা ঠিক করে দিবে। আর কতক্ষণ দেখবো নিষ্পাপ বিছানাটার এই অত্যাচার? আপনাকে দেখতে কে বলেছে? আপনি গিয়ে দেখুন মীরা আর ফাইনাপুর বান্ধবীদের নাচ, খুব সুন্দর হয়, তারা সুন্দরভাবে নাচে, জান না? ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। কোনো ব্যাপার স্যাপার একদমই না, জানতো এখান থেকে। তোর সাহস তো দেখছি বেড়েছে, তুই আমাকে ধমকাচ্ছিস? বলেই আমার দিকে ঝুঁকে আসতে লাগলো। আপনি আমার কাছে কেন আসছেন? আমার কথার কোনো উত্তর না দিয়ে দুহাত বেডের সাথে উঁচু করে আমার উপরে ঝুলে আছেন। কোথাও কোনো টাচ লাগছে না এমন ভাবে, তবুও আমার ভীষণ রকম ভয় করছে, কারণ রানা ভাই আমার এতটা কাছে আসলে যে আমার ভূমিকম্প শুরু হয়ে যায় ভেতরে। রানা ভাই আমার কানের কাছে মুখ নিয়ে হালকা দূরত্ব রেখে বলল, খুব শখ না নাচার তোর? মনে আছে 2 বছর আগে হ্যাপি নিউ ইয়ারের পিকনিকে নেচেছিলি, খুব কষ্ট পেয়েছিলি, তোর পেটে ব্যথা হয়েছিল,
নাচলে যে তোর পাকস্থলিতে ব্যথা হয় সেটা তুই ভুলে যাস কেন, হ্যাঁ? আর রইলো ওদের নাচ দেখা, আমি তো দেখিনি ওর কি কালার ড্রেস পরেছে, বলতেও পারবো না। নাচ তো দূরের কথা। আমি চুপ। রৌনক ভাইয়া তারপর একটু থেমে আবারও বলল, তুই আমার উপর কখনো কোনো বিষয়ে রাগ দেখিয়ে কথা বলবি না। এতে আমার মনে হয় এই বুঝি তোর আমার প্রতি ভালোবাসা কমে গেছে। হ্যাঁ, রাগ করবি, কিন্তু আমায় ঝাড়ি দিবি না, মনে থাকে যেন। কথাগুলো একসাথে বলে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। আমার ভীষণ অস্বস্তি লাগছে। এভাবে এতটা কাছে এসে কেউ তাকিয়ে থাকলে কেমন লাগে? তাই আমি বলে উঠলাম, ভাইয়া আমার অস্বস্তি হচ্ছে। কথাটা শেষ করার আগে রৌনক ভাইয়া তার শাহাদাত আঙুল আমার ঠোঁটের উপর রাখলেন। অমনি আমি চুপ হয়ে গেলাম। এরপর আমার কপালে তার আঙুলে স্পষ্ট ছোঁয়া পেলাম। রৌনক ভাইয়া আমার কপালের গোলাপটা সরে গিয়েছিল সেটা ঠিক করে দিবেন আর বললেন, কোনটা বেরি ফুল কোনটা তুই সেটাই মাঝে মাঝে নির্ণয় করতে কষ্ট হয় আমার। এতটা সুন্দর যদি সাধারণ সাজে লাগে, তবে অসাধারণ সাজে যে পূর্ণিমাকেও হার মানাবে। কথাগুলো বলেই উঠে দরজা খুলে চলে গেলেন। আসলেই তো, নাচলে আমার পাকস্থলী ব্যথা হয় ভুলেই তো গিয়েছিলাম। আমার ডক্টর সাহেবের কত খেয়াল। 2 বছর আগের কথাও কিভাবে এমন বলে ফেললো সে। ভালোবাসি তোমায় ডক্টর, লাভ ইউ মাই টাইগার। হলুদের অনুষ্ঠান শেষে উপরে উঠতে যাব তখনই দেখলাম জিসান ভাইয়া তার ফোন দিয়ে ছোঁয়াকে ছবি তুলে দিচ্ছে। আমার ভাই আমাকে একটা ছবি তুলে দিল না, আর ছোঁয়াকে দিচ্ছে। সাথে সাথেই গেলাম ওদের কাছে, কিন্তু পুরোপুরি পৌঁছাতে পারিনি। তার আগে রাউন্ড অফ টাইগার কোথা থেকে এসে আমার কাঁধে হাত দিয়ে অন্যদিকে ঘুরিয়ে বলল, আরে ফড়িং, ওদিকে কই যাচ্ছিস? ওই জিসান। ও, তোর ছবি তুলতে হবে, চল আমি তুলে দিচ্ছি। বলে টানতে টানতে নিয়ে গেল এবং কয়েকটা ছবি তুলে বলল, এবার যা। বলে সেই আগে চলে গেল। আমি যে কিছু প্রশ্ন করব তা আর পারলাম না। সাথে সাথেই গেলাম আবার জিসান ভাইয়ার ছোঁয়ার কাছে, কিন্তু গিয়ে দেখলাম নেই, কোথাও নেই। তারা লাপাত্তা হয়ে গেল। কোথায় কেমনে কে জানে। খুঁজতে যাব তার আগে ফাইনাপুর জোর করে নিয়ে গেল তার সাথে ছবি তুলতে। ফাইনাপুর যে কি আনন্দ, কি বলবো। প্রিয় মানুষের সাথে বিয়ে কজনের ভাগে লেখা থাকে। হলুদের অনুষ্ঠান শেষ, ছোঁয়া এসে বিদায় নিয়ে গেল। আমি ওকে টোকা মেরে বললাম, কিরে জিসান ভাইয়ের সাথে সারাক্ষণ তোর কি রে? হ্যাঁ। আরে তোর ভাই তো আমায় ডিস্টার্ব করে। আমি কিছু বলার আগে জিসান ভাইয়া এসে বলল, ছোঁয়া চল, রাত হয়ে গেছে, এখন একা একা যাওয়া ঠিক হবে না। চলো, তোমায় গাড়িতে লিফট দিই। না না ভাইয়া, আমি যেতে পারবো। আরে এই মুহূর্তে কেউ সেভ না তোমার জন্য, আমি সেভ, আমার সাথে চলো। বলে ছোঁয়ার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। কি চলছে এদের মাঝে কে জানে। কিছু বলারও সুযোগ পাই না। আর জিসান ভাইয়ের মতলবটা কি? আমার তো মনে হচ্ছে সে নিজেও সেফ না। যে যার মতো ঘুমোতে গেলাম, এক একজন ফ্লোরে যে কিভাবে ঘুমিয়ে আছে, আমারও সেখানেই ঘুমোতে হবে। প্রত্যেকটা রুমে স্পেশাল গেস্ট। তাই ভাবলাম আমাদের ফ্ল্যাটে যাব, কিন্তু জিসান ভাইয়া বললো সেখানে কেউ নেই, একা বাসায় ঘুমোতে পারবো না। তাই আর কি করব, পড়লাম ঘুমিয়ে। এদের মাঝে কোনো রকম জায়গা হলো আর কি। আমি চিকন মানুষ বলে পারলাম, নয়তো তাও পারতাম না। এবার চিকন হওয়ায় নিজেকে ধন্য মনে হচ্ছে আমার। আজানের শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। আলসেমি দিয়ে উঠতে নিলে নিজেকে একটা রুমে আবিষ্কার করতে দেখে চমকে গেলাম আমি। আমি তো এই রুমে ছিলাম না, এটা তো রাওনা ভাইয়ার রুম। আমি এই রুমে কেমনে আসলাম? রাওনা ভাইয়া এবার কই? তবে আমি কি এই রুমে ঘুমের চোখে হেঁটে চলে এলাম? ওরে বাবারে, রাউন্ড অফ টাইগারের রুমে আমি শুয়েছিলাম। কেউ দেখলে তো কাণ্ড ঘটিয়ে ছাড়বে। তাদের সাধের ছেলেকে কোথায় রেখে আমি আরামে ঘুমোচ্ছি। তাই সাথে সাথে বেরিয়ে গেলাম রুম থেকে। রানা ভাইয়া কোথায় খুঁজে খুঁজে ক্লান্ত হচ্ছি। দেখলাম জিসান ভাইয়াও সবার মাঝে ফ্লোরে শুয়ে আছে, কিন্তু রানা ভাইয়া সেখানেও নেই। জিসান ভাইয়া, এই জিসান ভাইয়া শুনছেন? কি হয়েছে রে, এত সকালে ডাকাডাকি কেন করছিস? আরে উঠেন না, একটা কাণ্ড ঘটে গেছে, তাড়াতাড়ি উঠুন। কি হয়েছে রে? আরে রানা ভাইয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না। কোথায় পাওয়া যাবে বলেন তো? এটা কোনো কাণ্ড হলো? যেভাবে বলেছিলি আমি ভাবলাম আমার হৃদয় পাখির কোনো কিছু হয়েছে নাকি। রান অফ আবার কোথায় আবার থাকবে? ও ওর রুমেই আছে। সেটাই তো বলছি, সে সেখানেও নেই। আশেপাশে আছে, দেখ। আমি সব জায়গায় খুঁজেছি। তোর দরদ, তুই নিজের ঘুম নষ্ট কর। আমারটা কি দোষ করেছে? ছাদেও খুঁজেছিস? না, সেটাই শুধু বাকি আছে। ছাদে আছে, যা। ও, কিন্তু আপনি শিওর কিভাবে?
যে সে ছাদেই আছে? আমি জানি, কারণ রনফ তোকে নিজের রুমে রেখে ও অন্য কোথাও গিয়ে। কি যেন ভেবে কথা শেষ না করেই বললেন, তুই এখান থেকে এখন যা তো রুহি, ঘুমাতে দে, অনেক কাজ আছে সকালে। আরে গেলাম ছাদে, ছাদের এপাশ ওপাশ খুঁজেও তাকে দেখতে পেলাম না, কিন্তু পেছন থেকে কেমন যেন ব্যথায় কুকরানোর শব্দ পাচ্ছি। পেছনে তাকিয়ে দেখলাম ছাদের সিমেন্টের শক্ত বেঞ্চিতে শুয়ে আছে কেউ ওপাশ ঘুরে। হয়তো এটাই রাওনাব ভাইয়া। রাওনাব ভাইয়া, আপনি এভাবে শক্ত জায়গায় কিভাবে শুয়ে আছেন? কে? আমি রুহি। এত সকালে উঠেছিস কেন? নামাজ পড়ার জন্য, কিন্তু দেখি আমি আপনার রুমে কিভাবে গেলাম? আপনি বা এখানে কেন শুয়ে আছেন? ভূতে টুতে মনে হয় তোকে আমার রুমে দিয়ে আমায় এখানে রেখে গেছে, কারণ ভূত তোর ভালো চায়, যাতে তোর ফ্লোরে শুয়ে পিঠ ব্যথা না হয়। তাই তুই ভালো মেয়ে তো, আর আমার খারাপ চায়, তাই এমন পিঠ ব্যথা বানিয়ে দিল। দাঁড়াতে দাঁড়াতে কথাগুলো বলি কোমরে হাত দিয়ে আহ করে উঠলেন। সাথে সাথে আমি তাকে ধরলাম। তার ব্যথা যেন আমার হৃদয়ের প্রবল যন্ত্রণা। ভাইয়া আমার হাত সুন্দরভাবে সরিয়ে বললেন, ছাড়, কেউ দেখলে তোকে কথা শোনাবে। বলেই হাঁটা শুরু করলো, আর আমি তার দিকে স্থির নয়নে তাকিয়ে আছি। হঠাৎ রাওনাব ভাইয়া থেমে গিয়ে বললেন, নামাজটা পড়ে আমার রুমে একটু আসিস তো ফরিং। বলেই চলে গেল। আমি নামাজ শেষ করতে করতে বাসার সবাই উঠে গেছে। আমি রাওনাব ভাইয়ার কথা মতো তার রুমে চলে গেলাম। আসতে পারি রাওনাব ভাইয়া? হাতের ইশারায় আসতে বললেন। তারপর আমায় বসিয়ে আলমারি থেকে কি যেন একটা শপিং ব্যাগ এনে আমার হাতে দিয়ে বললেন, নে তোর পছন্দের সেই ড্রেসটা। আমি কিনতে দেইনি বলে জিসানের কাছে, আম্মুর কাছে, ফারিন আপুর কাছে সবাইকে দিয়ে আমায় বকা খাওয়ালি এই ড্রেসটার জন্য। এটা পরলে ছেলেদের মাথা নষ্ট হয়ে যাবে, সেই উত্তর আমি কাউকে বোঝাতে পারলাম না। সবাই মিলে আমায় এটা কিনিয়েই ছাড়লো। নে পড়িস আজকে এটা। কিন্তু কোনো ছেলের সাথে না কোনো সেলফি হবে, না হেসে হেসে কথা, তবে কিন্তু তোর শাস্তি হতে পারে। আর কি শাস্তি হতে পারে তার কিছুটা আগে থেকে ধারণা আছে। বলেই চলে গেল রুম থেকে। হ্যাঁ, সেই ব্ল্যাক কালারের লেহেঙ্গাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু রানা ভাইয়া কিনতে না দেওয়ায় আমি বাসায় এসে সবাইকে বিচার দিয়েছিলাম। যাই হোক, ড্রেসটা পরার পারমিশন এবং ড্রেসটা পেলাম, এতেই আমি অনেক অনেক খুশি। ফাইনাপুকে পার্লারে নিয়ে যাওয়া হবে, সাথে আমিও আজকে পার্লার থেকে সাজবো। এ নিয়েও রাওনাক ভাইয়ার অভিযোগ ছিল, কিন্তু ফাইনাপু সামলে নিয়েছে। পার্লারে সেজে বাসায় আসলাম। বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ফাইনাপুকে অনেক সুন্দর লাগছে। আসলে ব্রাইডাল লুকে সবাইকেই সুন্দর লাগে, তার উপর তো ফাইনাপু এমনিতেই সুন্দর। ছোঁয়া এসেছে, ভীষণ ভালো লাগছে ওকে দেখতে। কিন্তু এত এত মানুষের হই হুল্লোড়ের ভিড়ে রাওনা ভাইয়াকে পাবেন না, একদমই না। তার কোলাহল পছন্দ না। একটু একটু দেখি ওর সাথে কথা বলে, আবার দেখি না। রিসেপশনে বসে আছে মেহরাব ভাইয়ার ছোট ভাই রাফিদ এসে বলল, রুহি, তোকে ব্ল্যাক কালার লেহেঙ্গায় খুব সুন্দর লাগছে। ও বলেই হালকা হাসি দিতেই সোজা গিয়ে চোখ পড়লো রানা ভাইয়ার চোখে। মনে পড়ে গেল সকালের কথা। হেসে হেসে কথা বলে শাস্তি। ওরে বাবা রে, তার চোখ মুখ খিজে আমার দিকেই তাকিয়ে আছে। আমার হাসি উধাও। এর মাঝে রাদীপ ভাইয়া বলে উঠল, রুহি আয়, একটা সেলফি তুলি। আমি মুখ কালো করে বললাম, না তুই একাই তুল। আরে আয় না। বলেই আমার হাত ধরে টেনে চেয়ার থেকে উঠিয়ে যেই ফোনটা উঠালো, আমার দৃষ্টি রাওনাক ভাইয়ার দিকে গেল। তার চেহারা দিয়ে আগুন পড়ছে। মনে হচ্ছে বিয়ের সবকিছু লাকড়ি দিয়ে রান্না না করে তার চেহারা দিয়ে রান্না করলেও হয়ে যেত। ইসমাইল, রুহি। রাওনাফের রাগ পড়ছে আর ও আসছে স্মাইল দিয়ে। দিলাম কোষের ঠাস করে এক থাপ্পড়। থাপ্পড়ের ঠেলায় ফোনটাও নিচে পড়ে গেল। আশেপাশে কেউ আন্দাজ করতে পারেনি থাপ্পড়টা কে দিল, কে খেলো। তার আগেই আমি সরে আসলাম, কেউ বোঝার আগেই। পেছনে তাকিয়ে হাঁটতে গিয়ে কার সাথে যেন ধাক্কা খেতে সে আমার কোমর ধরে ফেরায়। আমি পড়ে যাওয়া থেকে বাঁচলাম। কিরে, পিছু হাঁটার কি আছে? রাউন্ড অফ টাইগারের চেহারা দেখেই বললাম, না না, মানে আমি তো রাফিদের সাথে ছবি তুলিনি। তো আপনি আমায় বকবেন না তো? থাপ্পড়টা কিন্তু সেই ছিল। বলেই হাসি দিয়ে চলে গেলেন সে। আর আমি তার হাসিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। এত সুন্দর লাগছে হোয়াইট পাঞ্জাবিতে। লোকটা এত সাদা রং কেন পরে? আমার শেষ করার জন্যে? এর মাঝে চোখ গেল ছোঁয়া আর জিসান ভাইয়ার দিকে। কিছুই বুঝতে পারছি না। এরা শুধু এইখানে ওখানে বসে কথা বলছে। কি এত ব্যাপারে কথা হচ্ছে এদের?
আমার বেস্ট ফ্রেন্ড তো আমার পাত্তাই দিচ্ছে না। জিসান ভাইয়ের সাথে এত কি তার, যেই কিছু বলতে সামনে যাই অমনি কোনো না কোনো জরুরি ডাক পড়ে। সময় পেলে জিসান ভাইকে জিজ্ঞেস করতে হবে। ফারিনাপুর বিয়ে শেষ, এবার বিদায়ের পালা। ভীষণ কান্না পাচ্ছে, ফারিনাপিও কাঁদছে। বড় মা তো সেই কখনই জ্ঞান হারিয়েছেন। এত বছর পর মেয়েকে কাছে পেয়েও পাঠিয়ে দিতে হচ্ছে শ্বশুর বাড়ি। একমাত্র মেয়ে তার, আমার আম্মু। আমারও চোখে পানি এসে পড়েছে। মেয়েদের এই একটা জীবন অন্যের সাথে বাঁধতে হয়, নিজ ফ্যামিলি ত্যাগ করতে হয়, নিজেকে মানিয়ে নিতে হয় নতুন কোনো পরিবারে। ফারিনাপু কান্নায় ভেঙে পড়েছেন, আমার আম্মুকে জড়িয়ে ধরে কাঁদছেন। হঠাৎই ফারিনাপু আমায় জড়িয়ে ধরে রুহি বলে কান্না করে দিতে আমি আর নিজেকে সামলাতে পারলাম না, অঝরে কান্নায় ভেঙে পড়লাম। বিয়াই সাহেব, ফারিন আমার একমাত্র মেয়ে, তাকে আপনারা দয়া করে মেয়ের মতো করে রাখবেন। আমার মেয়েকে আমি রাজপ্রাসাদে মানুষ করেছি, কোনোদিনও কষ্ট বুঝতে দিই নাই, আশা করি আপনিও দিবেন না। অবশ্যই, আমার মেয়ে নেই, মাও নেই, আমি ওকে মেয়ের চেয়ে বেশি মায়ের চোখে দেখব, আপনি আমার ভরসা করতে পারেন। আমার বোনটা যদি আজ বেঁচে থাকতো তবে এই বিয়েতে সে ভীষণ খুশি থাকতো। সবাই নিজেদের সামনে ফারিনাপুকে গাড়িতে উঠিয়ে বিদায় দিলেন। ফারিনাপুর শ্বশুরবাড়ি ঢাকায়, যশোর থেকে অনেক দূর। নিয়াম ভাইয়া যদি ফারিনাপুর ভালোবাসার মানুষ না হতো তবে কখনোই ফারিনাপুকে এত দূরে বিয়ে দিত না মাহিন চাচু। বিদায় বড়ই যন্ত্রণার। এতদিন ফারিনাপু ছিল, কখনো ভাবিনি তাকে বিদায় দিতে আমার কষ্ট হবে এতটা। কেউ যখন আমাদের থেকে দূরে সরে যায় তখনই আমরা তার অভাবটা ভালোভাবে বুঝতে পারি। তার আগে কিছুতেই বোঝা সম্ভব হয়ে ওঠে না। সবাই সোফায় বসে চিন্তিত চেহারায় বসে আছে, কিন্তু এখানে রাওনাব ভাইয়া নেই। আমি তার রুমে গেলাম, সেখানেও নেই সে। তাই দৌড়ে ছাদে গেলাম। গিয়ে দেখি রাওনাব ভাইয়া রাস্তার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, যে রাস্তা দিয়ে ফারিনাপুকে নিয়ে যাওয়া হয়েছে। তার দৃষ্টি শান্ত, চেহারায় কষ্ট স্পষ্ট, কিন্তু চোখে পানি নেই। ফারিনাপুর বিদায়টা সত্যি কঠিন ছিল খুব রাওনাব ভাইয়া। আমার ভীষণ কষ্ট হয়েছে তাকে বিদায় দিতে। আপনারও কি কষ্ট হয়েছে রাওনাব ভাইয়া? জানি না, কিন্তু কেমন যেন ফারিন আপু যাওয়ার 1 মিনিট পর থেকে সবটা শান্ত লাগছে। যদি কষ্ট হয়ও তবে এই ভেবে ভালো লাগছে যে ফারিনাপু তার প্রিয় মানুষটাকে চিরকালের জন্য পেয়ে গেছে। এ কাছে সকল দুঃখই তুচ্ছ, তাই নয় কি রাওনাব ভাইয়া? হুম। বলে রাওনাব ভাইয়া চলে গেলেন। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, আমার প্রিয় মানুষটাকেও আমাকে চিরকালের মতো নিজের করে পাওয়ার তৌফিক দাও আল্লাহ। যদি এমনও হয় 1 মিনিটের জন্য আমার নিঃশ্বাস থাকবে, তবুও সে 1 মিনিট তুমি আমায় রাওনাব ভাইয়াকে নিজে করে পাওয়ার আনন্দে আমি হাসতে হাসতে মরবো। প্লিজ আল্লাহ, আমার থেকে আমার প্রিয় মানুষটাকে দূর করো না। আমার সবটুকু দিয়ে আমি তাকে ভালোবাসতে চাই, সেই সুযোগ আমায় দিও প্লিজ। I only want my beloved one in life, in death, in this world and hereafter. I don't want to live a single moment without him. I want my love. কেটে গেছে 2টো দিন। আজকে ফারিনাপুর বৌভাত। আমরা যশোর থেকে যাব ঢাকায়। ফ্যামিলির সবাই যাচ্ছি। ছোঁয়াকে নিতে চেয়েছিলাম, কিন্তু ওর ফ্যামিলি এত দূরে, ওকে ছাড়বে না। মহিন চাচু অনেকগুলো প্রাইভেট কার ভাড়া করেছে, নিজেদেরটা তো আছেই, কিন্তু রাওনাব ভাইয়া যাচ্ছে ঢাকা থেকেই। রাওনাব ভাইয়া বিয়ের পরের দিনই সকালেই চলে গিয়েছিল ঢাকায়, তার মেডিকেলে পরীক্ষা নাকি, তাই সে ওখান থেকেই থাকছে। সকল কাজিনরা সবাই মিলে যাচ্ছে। ইতিমধ্যেই একটা কথা বাদ গেছে, সেটা হলো মীরা জিসান ভাইয়াকে পছন্দ করে। তো ও ইচ্ছে করে জিসান ভাইয়ের সাথে ঘেঁষতে চায়, কিন্তু জিসান ভাইয়া একদমই পাত্তা দেয় না। সে গায়ে পড়া মেয়ে হ্যান ত্যান বলে। সাথে মেয়েরা ভাইয়াও আছে, কিন্তু রাফিদ নেই। সেই দিনের থাপ্পড়ের পর আমি আর ওকে আমার সামনে দেখিনি। ও যাচ্ছে কি না তাও জানি না। ফারিনাপু কত সুন্দর বড় বড় মামাতো ভাই বোন আছে, আর আমার একটা মামাতো ভাই, তাও আবার 2 বছর আগে হয়েছে। জিসান ভাইয়া, আপনি এমন রাস্তার দিকে তাকিয়ে মন খারাপ করে আছেন কেন? তোমার তাতে কোনো সমস্যা আছে মীরা? না মানে, আসলে আমরা সবাই গল্প করছি আর আপনি অন্য মনস্ক হয়ে বসে আছেন, তাই জিজ্ঞেস করলাম। এমনিতেও তোমার একটু বেশি কথা বলা স্বভাব আছে মীরা, সেটা আরও আগে থেকে। মেসেঞ্জার, কমেন্ট, কল সব কিছুতেই। জিসান ভাইয়ের কথা শুনে মীরা কিছুটা লজ্জা পেল। কাজিনরা হা করে তাকিয়ে আছে মীরার দিকে। কারো আর বোঝার বাকি নেই মীরা জিসান ভাইয়াকে ডিস্টার্ব করে। মীরার লজ্জা পাওয়া দেখে আমার একটু খারাপই লাগলো, তাই আমি জিসান ভাইয়াকে বললাম, এভাবে বলছিস কেন ভাইয়া? দেখলি মীরা লজ্জা পেল। আমি এত তোর মতো ভালো করে বলতে পারি না।
জিসান ভাইয়ার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে সে মীরাকে একদমই পছন্দ করে না। আর মীরা তো ভাইয়ার উপর ফিদা, হবেই বা না কেন? আমার ভাই বলে কথা, রূপেও আছে, গুণেও আছে, স্কলারশিপ নিয়ে ফ্রান্সে গেছে, সব কাজই পারে, রান্নাবান্না থেকে শুরু করে সবটা। তবে এতটা গুণ আবার রানা ভাইয়ার মধ্যে নেই। সে শুধু রূপে আর পড়াশোনা ছাড়া আর কোনো যোগ্যতাই নেই। তার অনেক গল্প স্বল্প করতে করতে পৌঁছেও গেলাম আমরা। রাস্তায় অনেক হাসাহাসি হয়েছে, এক কথায় ভীষণ মজা করেছি। কাজিনরা সব একসাথে থাকলে ঠিক এতটাই শান্তি লাগে যা বোঝানো সম্ভব নয়। ফাইনাপুর শ্বশুর বাড়ির সামনে যেতেই দেখলাম রাওনাব ভাইয়া কানে ফোন রেখে কার সাথে যেন ফোনে কথা বলছে। জিসান ভাইয়া তাকে রাওনাব বলে ডাক দিতেই সে জিসান ভাইয়ার দিকে এক পলক তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমিও তার দিকে তাকিয়ে আছি। কি সুন্দর লাগছে রাওনাব ভাইয়াকে। অ্যাশ কালার আমার তেমন পছন্দ না, কিন্তু রাওনাব ভাইয়ার গায়ে সেটাও সুন্দর লাগছে। কানে তার ফোন আর চোখে আমার দিকেই তাকিয়ে আছেন। হঠাৎই তার চেহারা রাগে বিকৃত হয়ে গেল। আমাদের গাড়ি গেটের ভেতর প্রবেশ করার আগে জিসান ভাইয়া গাড়ি থামিয়ে রাওনাব ভাইয়ার কাছে চলে গেলেন। আমি ভাবছি এক মুহূর্তের মধ্যে কি এমন হয়ে গেল যে চেহারায় রাগ ঝলসে গেল। কপাল কুঁচকে আছেন তিনি। গাড়ি তার সামনে দিয়ে চলে গেল বাড়ির ভেতর। নিয়াম ভাইয়াদের বিশাল বড় বাড়ি, বর্ণনা অনেকটা রাওনাব ভাইয়ার ঢাকার বাড়িটার মতো, কিন্তু এখানে ফুলের বাগান নেই, সুন্দর শান করা পুকুরও নেই, কিন্তু তাও সুন্দর। এত বড় বাড়ি কিন্তু জনসংখ্যা নেই, সব শুধু কাজের লোক আর নিয়াম ভাইয়ারা। ফারিনাপুর সাথে দেখা হলো, খুব সুন্দর করে সেজেছেন আপু। ফারিনাপু আর নিয়াম ভাইয়াকে খুব খুব সুন্দর মানায়। দেখিয়ে জড়িয়ে ধরলেন আমায়, ভীষণ খুশি হয়েছেন, সবার কথাই জিজ্ঞেস করলেন। তারপর নিয়াম ভাইয়ার সাথেও কথা হলো। নিয়াম ভাইয়া আমার সাথে অনেক ফাজলামো করেন। সে আমায় শালি না ছোট বোন বলেন। আসলে তার ভাই বোন নেই। খাওয়া দাওয়া শেষ করে আমি পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার ফুপা মানে নিয়াম ভাইয়ার বাবার রুমের দিকে তাকিয়ে দেখলাম আমার ফুপুর অনেকগুলো ছবি টানানো। আব্বুর কাছে শুনেছি আমার ফুপু নাকি অনেক সুন্দরী ছিল, এলাকার অনেক ছেলেরা ডিস্টার্ব করতো তাকে, কিন্তু ফুপুকে নিজের চোখে দেখার ভাগ্য আমার হলো না। নিয়াম ভাইয়ার আব্বু আমার ফুপুকে অনেকটা ভালোবাসতেন, তা দেখে বোঝা যায়। সেই যে নিয়াম ভাইয়া হওয়ার সময় ফুপু নাকি মারা গেছে, আজ পর্যন্ত সে আর বিয়েও করেনি। এত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি এবং একজন এমবিবিএস ডক্টর, সে আজকালকার যে কোনো মেয়েই রাজি হতো। এসব ভাবতে ভাবতেই হারছিলাম। হঠাৎ আমার হাতে হাঁচকা টান পড়তেই আমি ভয় পেয়ে গেলাম, চিৎকার দিয়ে। তখনই আমার মুখ চেপে ধরেছেন কেউ একজন। তাকিয়ে দেখলাম রাওনা ভাইয়া। তাকে দেখেই আমার যেন প্রাণ ফিরে এলো। আমি হাত দিয়ে তার হাত সরিয়ে নিলাম। সাথে সাথে রাওনা ভাইয়া আমার হাত আলগা করতেই আমি হাঁপিয়ে উঠলাম আর বললাম, এমনভাবে কেউ মুখ চেপে ধরে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম না? আগের জন্মে কি আপনি কিডন্যাপার ছিলেন রাওনা ভাই? আমার কথায় কোনো উত্তর না পেয়ে আমি তার দিকে তাকালাম। ওমা, দেখি আরেক কাণ্ড। সে চোখ কপাল ঘুচিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। আবার কি করলাম আমি? আমি তো কারোর সাথে হেসে হেসে কথাও বলিনি আর সেলফিও তুলিনি, সবার থেকে দূরেই থেকেছি। কিন্তু তাও রাওনা ভাইয়া হঠাৎ রেগে আছেন কেন? ভাইয়া শুনছেন? এ কি, একই রকম ভাবে তাকিয়ে আছে, এত রাগ দেখাচ্ছে কেন? হ্যাঁ, সবসময় আমার উপর রাগ দেখানো অভ্যাস হয়ে গেছে তার, কারণে অকারণে রাগ করে আমার সাথে। কি দোষ করলাম আমি? কিছুই তো করিনি। হঠাৎই রাওনা ভাই আমার কোনো কথার উত্তর না দিয়ে অনুভব করলাম তার শক্ত হাত আমার কোমরে খালি পেটে চেপে চলেছে। তাকিয়ে দেখি আমার শাড়িটা সরে গেছে। সাথে সাথেই লাফিয়ে উঠলাম আমি। তাকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। খুব শক্ত করেই খামছে ধরেছেন। আরে বাবা, ছাড়ুন না ভাই, কি করছেন? লাগছে আমার। যখন সব অন্য ছেলেরা তোর পেটের দিকে তাকিয়েছিল তখন আমারও লেগেছিল। শাড়ি যখন সামলাতেই পারিস না তাহলে পরার কি দরকার? এখনই চামড়া কেটে রক্ত বের হয়ে যাবে, ছাড়ুন প্লিজ। বের হোক, আমার কি? রানা ভাইয়া তার আঙ্গুলের নখ দিয়ে এত জোরে খামচে ধরেছেন, আমি নিজের শাড়ি খামচে ধরেও সহ্য করতে পারছি না, ব্যথা কুকরাচ্ছি। হঠাৎই রানা ভাইয়া তার হাত কোমর থেকে সরিয়ে নিয়ে বললেন, এবার অন্য পুরুষকে তোর পেট দেখাইস আর বলবি এই কথাগুলো আমি করেছি। বলেই আমার হাতে একটা সেফটি পিন ধরিয়ে দিয়ে চলে গেল। কি ক্ষতটাই না করেছে রে ভাই। শুধু শুধু কি আর টাইগার বলি আমি একে? একদম চামড়া ছিলে ফেলেছে, প্রচুর জ্বলছে। আমি সেফটি পিন দিয়ে শাড়িটা ভালোভাবে আটকে বাইরে বেরিয়ে গেলাম। সবার সাথে বসে গল্প করছিলাম। অনেকক্ষণ পর রানব ভাইয়া এসে আমার ডেকে নিয়ে হাতে একটা মলম ধরিয়ে দিয়ে বলল, ধর, এটা নিয়ে ওয়াশরুমে গিয়ে পেটে লাগিয়ে নে, তারপর মলমটা আমায় ফেরত দে। আমিও কম না, নিজেই আঘাত করবে আবার নিজেই মলম নিয়ে আসবে। এসব আক্কাইম্মা বেডা মানুষ একদমই ভাল লাগে না আমার। আমি অন্যদিকে তাকিয়ে বলে দিলাম তাকে, আমি আপনার মলম দিব না, আপনার মলম আপনিই দিন, যান। আসছে মলম নিয়ে। হ্যাঁ, মানে? মানে কোনো মানে নেই।
আমি কি লাগিয়ে দিব তবে? সাথে সাথে আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম রওনক ভাইয়ার দিকে। তুই কি চাস ফরিং, আমি নিচে লাগিয়ে দিই? আরে না না, লাগবে না, আমি নিচ্ছি। আপনার মাথায় সবসময় এত শয়তানি বুদ্ধি আসে কোথা থেকে কে জানে? আমার বউয়ের যে শয়তানি বুদ্ধি কম নয়, তার হাজবেন্ড কি আর ভোলাবালা হলে হয় নাকি? কি বললেন? আমার মনে শয়তানি বুদ্ধি? না, একদমই না। আমার শ্বশুরে জামাইয়ের বউয়ের মাথায়। আমি রাগে কটমট করতে করতে ওয়াশরুমে যেতে পেছনে ফিরে দেখি সে হাসছে। ঢং যত সব। ওয়াশরুম থেকে মলম লাগিয়ে এলাম, তারপর সবার মাঝে আবারও আড্ডায় জয়েন হলাম। আমি এসে বসতেই মীরা বলল, আমাদের রুহির মুখে খালি কেমন যেন প্রেম প্রেম হাসি। কি রে রুহি, কি খবর? কই কিছু না তো। মীরা কিন্তু কথাটা ভুল বলেনি রুহি, আমিও খেয়াল করেছি। ধুর, এমন কিছুই না। আমাদের রাউনাফ তার কোনো কাজে অন্য কাউকে ডাকে না কখনো, সবসময় রুহিকে ডাকে। কেন বলতো রুহি? এই যে এতগুলো মানুষের সামনে থেকে তোকে ডেকে নিয়ে গেল রাউনাফ, এটা যদি অন্য কেউ ডাকতো তুই যাইতি রুহি? আমি কিছু বলতে যাব তার আগে জিসান ভাইয়া অন্য টপিক ঘুরিয়ে নিলেন। যাক বাবা, বাঁচলাম, নয়তো অর্ধেক ধরা পড়ে যেতাম। জিসান ভাইয়া সব কিছু জানে, রানা ভাইয়া তাকে সবটাই বলেছে। শেষ ভরসা আমার জিসান ভাইয়া। ভালো ভালো অনুষ্ঠানটা মিটে যাক, এবার বিদায়ের পালা। ফারিনাপুর নিয়াম ভাইয়াও যাচ্ছে যশোরে, কিন্তু যাচ্ছে না রাওনা ভাইয়া। তার পড়াশোনা ছেড়ে সে যে নড়বেই না। কিন্তু আমার যে তাকে 24 ঘন্টাই দেখতে ইচ্ছে করে, সেটা সে কেন বোঝে না। সে আগে আগেই চলে গেছে। যাওয়ার সময় শুধু আমাকে বলেছে যেন রেগুলার তোফাজুল স্যার প্রাইভেটে যাই, কোনোভাবেই যেন অফ না দিই। এই রাগী মানুষটাকে যে আমি ভীষণ রকম ভালোবাসি। রাওনক ভাই, তুমি হও আমার আঘাত, তবুও আমি তোমাকে চাই, তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই আমার। কেটে গেছে 8টা মাস। সময় কখনো থেমে থাকে না, সে তার মতো করে পার হতে থাকে। সে থাকে না কারো অপেক্ষায়। অনেক কিছুই বদলে গেছে, আগের মতো আর কিছুই নেই। আমার এসএসসি এইচএসসি ফাইনাল পরীক্ষার আর বাকি এইচএসসি ফাইনাল পরীক্ষার আর বাকি 1.5 মাস। জিসান ভাইয়া দেশে আছেন 1 মাস। রানা ভাইয়ার সামনে মেডিকেলের ফাইনাল পরীক্ষা। সে যশোরে এই মাসের মাঝে একবার এসেছিল। তাকে যে আমি বহু দিন দেখি না, কিন্তু কি করব, চাইলেও তার দেখা পাওয়া আমার পক্ষে সম্ভব যে নয়। তবুও মনকে ধরে বেঁধে রাখি আমি। ফারিনাপু প্রেগনেন্ট, 3 মাস হলো মাত্র, কিন্তু নিয়াম ভাইয়া তাকে দূর করতেই চাইছে না কিছুতেই। তাই বড় মা চলে গেছে ঢাকায় ফারিনাপুর কাছে। বড়মার ফ্ল্যাটে তেমন যাওয়া হয় না, সেখানে শুধু মহিন চাচু আছে। মাঝে মাঝে যাই, চাচুর সাথে কথা বলে আবার চলে আসি। চাচু এখন আর তার বিজনেসেও জয়েন করেন না, সবটা লোক দিয়েই করায়, কারণ চাচুর হাঁপানি রোগ আছে একটু। সে অল্পতেই দুর্বল হয়ে যায়। সে এখন যশোরেই থাকে, ঢাকাতে আর যায় না। আমি কলেজে ক্লাস করি, তোফাজ্জল স্যারের কাছে পড়ি। এখন আড্ডায় খুব কম বসি আমি, বেশিরভাগ সময়ই আমার চলে যাচ্ছে রানা ভাইয়ার কথা ভেবে। লোকটা কত নিষ্ঠুর, কখনো নিজ থেকে আমার একটা ফোন দিবে না। আমি 100 ফোন দিলে সে একবার ব্যাক করে বকাঝকা করে। হাজবেন্ডের কোনো দায়িত্বই সে পালন করে না। সব মিলিয়ে আমি দুঃখে আছি। কিন্তু জিসান ভাইয়ার সাথে তো ঠিকই কথা বলে, কিন্তু আমি কি দোষ করেছি? আমার সাথে শুধু পড়াশোনা নিয়েই কেন কথা বলে সে? এমন হতে পারতো সে আমার ভালোবাসার কথা শোনাবে, তা না করে সে আমায় শুধু পড়াশোনা নিয়ে বকাঝকা শুরু করে। তার শুধু ভালো রেজাল্ট লাগবে, কিন্তু বউ লাগবে না। আরে ভাই, তুই যখন ভালোবাসতে নাই জানিস, তবে বিয়ে কেন করলি? আমি কি বলেছি যে আমার বিয়ে কর? তার চেয়ে বরং বিয়ে করার আগেও তাও আমার রূপের প্রশংসা করতেন, এখন তো তাও করেন না। হঠাৎ খবর পেলাম মইন চাচু নাকি অসুস্থ। রাফা এসে বললো, আমি আর আম্মু গেলাম দেখতে। বড় মাও তো নেই বাসায়, এখন চাচুকে দেখবে কে? আমি ভাবলাম মইন চাচু আমার চাচু হওয়ার সাথে সাথে তো তিনি আমার শ্বশুর, তাকে আমি এভাবে ফেলে রাখতে পারি না। তার সেবা যত্ন আমিই করব। কিন্তু আম্মু তাতে বাধা দিলেন, দ্বিধা বোধ করলেন আম্মু। আম্মু বলল, তোর পরীক্ষার আর 1.5 মাস বাকি আছে রুহি, এখন তোকে পড়তে হবে তোর চাচুকে দেখার জন্য। তোর বড় মাকে খবর দিলে সে চলে আসবে। তোর সামনের পরীক্ষা রুহি। আমি দুটোই দেখবো। মইন চাচু আমার বাবার মতোই, তাকে এভাবে ফেলে রাখতে পারি না। তারপর আম্মুও সায় দিল। আমি কলেজে যেতাম না, শুধু তোফাজ্জল স্যারের কাছে পড়তে যেতাম। তারপর তাড়াতাড়ি করে আবার চলে আসতাম। রানা ভাইয়া ফোন দিয়ে জিসান ভাইকে বলতো আমাকে যেন জিসান ভাইয়া পড়াশোনার জন্য শাসন করে, তবুও আমাকে ফোন দিত না। এতটাই বজ্জাত রানা ভাইয়াদের ফ্ল্যাটে বই নিয়ে যেতাম আমি।
মহিন চাচুর শরীরে জ্বরও বেঁধেছে, তাই শরীর মুছে দেয়া, চাচুর মুখ তেতো হয়ে গেছে, কোনো কিছুই খেতে চায় না সে। আমি স্যুপ বানিয়ে চাচুর সামনে ধরলাম। চাচু, এটা একটু খেয়ে নাও না প্লিজ। আমি কিছু খেতে পারছি না রহিমা। না না, তা বলে তো চলবে না, খেতে হবে তোমায়। রুহি, তুই পড়াশোনা করকে, তোর সামনে ফাইনাল পরীক্ষা, আমি সবটা একা একাই পারবো। সে আমি বুঝবো, তোমার অত বলতে হবে না তো। ইস, একা একাই পারবে? তুমি একা একা কি করতে পারো চাচু? জ্বরে গা পড়ে যাচ্ছে তোমার। আমি নিয়ে এতটা কেউ ভাবে না রে রুহি। আমার রাগ আমায় সবার থেকে দূরে করে রেখেছে। কি করবো বল, আমি রাগ কন্ট্রোল করতে পারি না। কে বলেছে আমি? কেউ তোমায় দূর করেনি। এবার হা করো তো। মহিন চাচুকে অনেক জোর টোর করে খাওয়ালাম আমি। অসুস্থ হলে বয়স্করাও বাচ্চা হয়ে যায়। মহিন চাচুর রুমের পাশের রুমেই আমি বই নিয়ে পড়তাম। কি করব, পড়তে তো হবেই, সামনে পরীক্ষা, কিছুই করার নেই। অনেকক্ষণ পর কেউ আমার মাথায় একটা টোকা মারতে পেছন ফিরে তাকালাম। জিসান ভাইয়া, তুমি আমার মাথায় টোকা কেন মারলে জিসান ভাইয়া? ভালো করেছি, বাসায় তোকে না দেখে চলে এসেছি। তো আজকাল শ্বশুর বাড়ি এত থাকা হচ্ছে কেন রে রুহি? মহিন চাচু অসুস্থ, তার সেবা যত্ন করছি। ওরে বাপ রে বাপ, শ্বশুর বাড়ি আসার আগেই দেখছি শ্বশুরের জন্য দরদ উঠলে পড়ছে আমার বোনের। তা বলে কি তোর ভাই যে বিদেশ থেকে এসেছে, আছে আর 1 মাস, তার কি লাগবে না লাগবে খেয়াল রাখিস না? তা তোমার কি লাগবে ভাইয়া? কি দিয়ে ধন্য করতে পারি বলো তো? বউ ওরে বাবা, তোমার আবার বউ লাগবে? তো লাগবে না, রাওনাফ আমার 6 মাসের ছোট, তার বউ আছে। একবার তোর ভাইয়ের কথা ভেবেছিস তুই? তার থাকলেই কি আর না থাকলেই কি, বউয়ের কোনো দায়িত্ব সে পালন করেও না। রাওনাফ যে কি করে না করে তা বোঝার বয়স তোর হয়নি। যা এখানে বসে চাচ্ছুস সেবা যত্ন করলে, পড়াশোনা বাদ দিয়ে রাওনাফ যে তোর পড়াশোনার দায়িত্ব আমায় দিয়েছে, আমার পিঠের উপর তো তাল পড়বে তোর রেজাল্ট খারাপ হলে। পড়ুক, তাতে আমার কি? আমি সেই তাল দিয়ে পিঠা বানিয়ে খাবো। আর তোকে কি আদর করবে মনে হচ্ছে? আদর করতে জানলে তো। ছি ছি রুহি, আমু তোর বড় ভাই, মুখ সামলে কথা বল। সরো তো, ভালো লাগে না। দেখ রুহি, ভালো একটা রেজাল্ট কর, আব্বু খুশি হবে আর আমরাও। কি হবে এত সবাইকে খুশি করে যদি আমিই খুশি না হই? তোর খুশি কিসে বল? মহিন চাচুকে সুস্থ করে তুলে যেটুকু রেজাল্ট পাবো তাতেই আমি খুশি। বাহ, আমার বোন অনেক দায়িত্বশীল। আচ্ছা, পড়াশোনা ঠিক মতো করিস, ঠিক আছে? আচ্ছা। রওশন চৌধুরীর বাড়িতে মীরার আব্বু আজমির সাহেবের হঠাৎ আগমন হলো। আত্মীয় সম্পর্ক থাকায় রওশন চৌধুরী তাকে আপ্যায়ন করলেন বিনা সংকোচে। অবশেষে আজমির সাহেব জিসানকে মীরার সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব রাখলেন। আপনি জিসানকে খুব পছন্দ হয়েছে চেয়ারম্যান সাহেব, তাকে আমি আপনার মেয়ের জামাই করতে চাই। এতে আপনার সম্মতি কি? কি বলছেন আপনি? আমার ছেলে পড়াশোনা করে, তাছাড়া ওর এখনো গ্র্যাজুয়েশন বাকি আছে। 1 মাস পরেই ও আবার ফ্রান্সে চলে যাবে। বেকার ছেলে, এখন বিয়ে? এতে আমার কোনো সমস্যা নেই। মীরা আমার একমাত্র মেয়ে। আপনাদের যা নাম আছে তাতেই চলবে। আর আমি একজন পুলিশ অফিসার। আমার মেয়ের জন্য অনেক ছেলেই আছে, কিন্তু আমার মেয়ে যে জিসানকে পছন্দ করেছে। এটা ভালো কথা, আমি শুনে খুশি হলাম। আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি না, তবে আজকালকার ছেলে তো তার পছন্দ সম্পর্কে জানতে হবে। হ্যাঁ অবশ্যই, তবে জিসানের পছন্দ নাও হয় আমি বলবো। বিয়ে হলে একসাথে থাকলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলছেন। চেয়ারম্যান সাহেব, জিসানের দেশে তো সময় নেই, তাই আমরা বিষয়টা দ্রুত ভাবতে চাই। আচ্ছা, দেখা যাক। কথা শেষে আজমির সাহেব চলে গেল। বিষয়টা জিসানের মাকে রওশন চৌধুরী জানালে তার মন খারাপ হয়ে যায়, কেননা জিসান তাকে বলেছে যে জিসান ছোঁয়াকে তার বউ করে আনতে চায়। পরের বার দেশে ফিরে এসে ছোঁয়ার ব্যাপারে তার বাবার সাথে কথা বলবে। তাই অজানা ভয়ে এসে ঢুকলো জিসানের মায়ের মনে। সে কোনো কথার উত্তর দিল না। আবারও কোনো ঝড়ের আশঙ্কা তার সংসারে। জিসান বাসায় ফিরতেই রওশন চৌধুরী তাকে তার রুমে ডেকে পাঠালো। জি আব্বু, বলেন। বস। সাথে সাথে জিসান বসে পড়লো। তোমার গ্র্যাজুয়েশন শেষ করতে তো আর 2 বছর বাকি, তাই তো? জি আব্বু। আমি চাচ্ছি তুমি এখন বিয়ে করো।
তুমি যদি চাও তাহলে করব। গুড, আমি তোমার বিয়ে ঠিক করেছি। তুমি কি এ ব্যাপারে কিছু জানো? আমার বিয়ে ঠিক করেছো? কার সাথে? রাওনাফের মামাতো বোন তাজমির সাহেবের মেয়ে মীরার সাথে। অসম্ভব। কেন সম্ভব নয় জিসান? এত বছরে তুমি আমার কোনো কথা শোনোনি, আমার ইচ্ছে মতো কিছুই করনি, তোমাকে নিয়ে আমার প্রত্যেকটা স্বপ্ন তুমি ভেঙে দিয়েছো। আজও কি তাই করবে? ক্ষমা করবেন আব্বু, আপনার কাছে ভালো হওয়ার বৃথা চেষ্টা আমি করব না, কিন্তু আমি মীরাকে বিয়ে করতে চাই না। কি সমস্যা মীরার, বল। মীরা কি সুন্দরী নয়? মীরার বাবার অবস্থা আমাদের থেকে ভালো, তবুও কেন তুমি মীরাকে পছন্দ করো না? সুন্দরী আমি চাই না আব্বু, বা আমি কোনো বড় লোকও চাই না, আমি আমার মনের মানুষকে চাই। তার মানে তুমি প্রেম করো জিসান? এতটা নিচে নেমে গেছো তুমি? প্রেম করলে কি সে নিঃস হয়ে যায় আব্বু? এই প্রশ্নের উত্তর আমি জানি না, কিন্তু আমি মীরাকে বিয়ে করব না এটা আমার ফাইনাল ডিসিশন। আর যদি তবুও আমায় জোর করো তবে বিয়ে ঠিকই হবে, কিন্তু আমি মীরার স্বামীর কোনোদিনও হব না। বলে জিসান চলে যেতে চেঁচামেচি শুনে জিসানের মা দৌড়ে আসে। আব্বুকে বোঝাও আম্মু, না হলে তোমার ছেলেকে তুমি চিরদিনের মতো হারিয়ে ফেলতে পারো। যাও, যেখানে যাওয়ার যাও তুমি। বিয়ে তোমার মীরাকেই করতে হবে, জেনে রেখো জিসান। রুহির আম্মু কি বলবে ভেবে না পেয়ে মুখে কাপড় গুজে কান্না করে দিল। ঝড় শুরু হয়েছে। ওইদিকে মেয়েটা পড়াশোনা রেখে তার চাচুর সেবা করতে ব্যস্ত। সেই মানুষটার যে কিনা তাকে সুইসাইড করতে বাধ্য করেছিল। রুহির মা তো আর জানে না মহিন চৌধুরী রুহির শ্বশুর, তাই সে রুহির এই কাজটা একদমই মনে মনে পছন্দ করছে না, কিন্তু কিছু বলতেও পারছে না, শত হলেও তার ভাসুর। এইসব কিছুই রুহি জানে না। বড় মা জানে যে রাওনাফের বাবা অসুস্থ, কিন্তু সেও আসতে পারবে না, কারণ মীরার 3-4 মাস হলেই সে অনেকটা অসুস্থ, তাকে দেখার মতো আর কেউ নেই, তাই সে ঢাকায় রয়ে গেল। রওশন চৌধুরী কিছু না ভেবে জিসানের সাথে মীরার বিয়ের দিন তারিখ ঠিক করলো। যেহেতু জিসানের সময় নেই, তাই ঘরোয়াভাবেই আগামী সোমবার জিসানের বিয়ে। অনুষ্ঠান করা হবে না, 2 বছর পর জিসান ফ্রান্স থেকে আবার আসলে বড় করে অনুষ্ঠান করবে বলে ভেবে রেখেছে। জিসান বাসায় আসে না, সারাদিন কোথায় কোথায় কাটায়। জিসানের মা খায় না ছেলেকে হারানোর ভয়ে, তার আন্দাজ নেই ছেলে কখন কি করে বসে। সে অনেক বুঝিয়েছে রওশন চৌধুরীকে, কিন্তু কোনো কাজই হয়নি। এইসব কিছুই এবার রুহির কাছে পৌঁছালো। রুহি তাদের ফ্ল্যাটে এসে সবকিছু শুনে তার মন আবারও ভয়ে ভর করলো, অজানা ভয়। সে জিসানকে খুঁজে বের করে হাজারটা প্রশ্ন করলেও তার কোনো উত্তর সে পায়নি, কারণ রুহি এখনো জানেই না যে জিসান ছোঁয়াকে ভালোবাসে। বলো ভাইয়া, কেন চাও না তুমি মীরাকে বিয়ে করতে? মীরা তো খুব সুন্দরী, কি সমস্যা বলবে তো একবার। জানি না, তুই এখান থেকে চলে যা রুহি, তোর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মুডে নেই আমি। তাড়িয়ে কেন দিচ্ছ? তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি খাওনি, চলো খেয়ে নেবে। তোকে যেতে বলেছি আমি রুহি। তোমাকে এখানে ফেলে রেখে আমি যাব না। তাহলে তুই থাক, আমি অন্য কোথাও যাই। না না, থাক। এই মুহূর্তে আমার ভরসা শুধু একজন, সে হলো রাওনাফ। রাওনাফ আসছে, জিসান তাকে সবটা বলেছে, কিন্তু রাওনাফের আসার খবর কারোই জানা নেই, শুধু জিসান ছাড়া। রাওনাফ যশোরে ফিরে নিজের ফ্ল্যাটে না গিয়ে গেল রওশন চৌধুরীর খোঁজে। তাকে খুঁজে বের করে রাওনাফ অনেকটা বোঝালো এবং ছোঁয়ার কথাও সে জানালো তাকে, কিন্তু রওশন চৌধুরী তাতেও আপত্তি করলো, কারণ সে আজমির সাহেবকে কথা দিয়ে ফেলেছে।